সংস্কার বিষয়ে জাতীয় ঐক্যমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ থেকে সংলাপ শুরু করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। বিকেল ৩টায় সংসদ ভবনে এলডি হলে এই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রথম দল হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সঙ্গে আলোচনায় বসবে কমিশন। পর্যায়ক্রমে অন্য দলগুলোর সঙ্গেও আলোচনা করা হবে। বৈঠকে এলডিপির সভাপতি ও অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল অংশ নেবে। অন্যদের মধ্যে রয়েছে দলের মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য ডক্টর নেয়ামুল বশির, ডক্টর আওরঙ্গজেব বেলাল, অধ্যক্ষ KQ সাকলাইন ও অধ্যাপক ওমর ফারুক। সংস্কার বিষয়ে জাতীয় ঐক্যমত্য সৃষ্টির লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হয়। গত ১৫ ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করে কমিশন। জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছে জামায়াতে ইসলামী। সকাল ৯:৩০টার দিকে সংসদ ভবনে জাতীয় ঐক্যমত্য কমিশন কার্যালয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রস্তাবনা জমা দেয়। পরে দলের সেক্রেটারি জেনারেল জানান, সব দলকে একমত করা কঠিন, তারপরেও এই সংস্কার কার্যক্রমে জামায়াত অংশ নিয়েছে, এটাই একটি বড় ব্যাপার। আমাদের কিছু মতামত দিয়েছি, গণভোটের ব্যাপারে আমরা আমাদের মতামত দিয়েছি। এইভাবেই আমরা সংস্কার কার্যক্রমটা হওয়া দরকার আর কি। আমাদের ৫ই আগস্টের অর্থাৎ জুলাই অভ্যুত্থানে এই দেশের মানুষের যে চেতনা, এই যে ২,০০০ মানুষের জীবনদান, ৩০,০০০ মানুষ আহত হয়েছে, একটা চেতনার ভিত্তিতে তারা জীবন দেয়। ফ্যাসিবাদকে বিজয় দেওয়া, কর্তৃত্ববাদী শাসন না হওয়া, লুটপাট, অনাচার, সাংবিধানিক কাঠামোগুলো সব কিছুকে তছনছ করা হয়েছে, পলিটিসাইজ করা হয়েছে, করাপ্ট হয়ে গেছে। এইগুলোকে সুন্দর করে সাজাবার জন্য আমাদের কিন্তু একটা জাতীয় ঐক্যমত্য আছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের গণতন্ত্র, আমাদের দুর্নীতি বিরোধী যে দৃষ্টিভঙ্গি, এইসব যে জাতীয় ঐক্যমত্যের কমন ইস্যুগুলোতে আমরা যেন একমত হয়ে যেতে পারি, আমাদের মতামতের মধ্যে সেই চেতনাই কিন্তু প্রতিফলিত হয়েছে। এবারে মাই টিভি বিশেষ। কর্তৃপক্ষের যথাযথ নজরদারি না থাকায় রাজধানীর বিভিন্ন সড়ক আর ফুটপাত এখন অবৈধ দখলে। ফলে নগরীর রাস্তা মেরামত ও নতুন করে ফুটপাত তৈরির ক্ষেত্রে চরম প্রতিবন্ধকতার শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। জানান, নতুন করে রাস্তা নির্মাণে সহযোগিতা করা তো দূরের কথা, বরং মামলার ভয় দেখাতে দ্বিধা করছেন না বাড়ির মালিকরা। জাহিদ আহমেদ বাবুর বিশেষ রিপোর্ট। এমনিতেই সড়কের বেহাল দশা, তার উপর রাস্তা দখল করে বসানো হয়েছে বিভিন্ন স্থাপনা। ফলে চলাচলে অনুপযোগী রাজধানীর এসব সড়ক এখন নগরবাসীর কাছে যেন মরার উপর খাড়ার খা। রাস্তা দখল করে যে সব বাসা বাড়ি বানাচ্ছে, দোকান বানাচ্ছে, এবং আমরা হেঁটে যাওয়ার মতো বা ফুটপাত দখল করে ফেলছে। এই জন্য আমরা অনেক ভোগান্তি পড়ছি। বাড়িওয়ালায় ভাড়া দেয় দোকান, কিন্তু আপনি এখানেই দেখেন এই রাস্তাটার অবস্থা, এটি বুঝতে পারবেন যে এরা কি করে। এলাকাটা বসবাসের অনুপযোগী করে ফেলাইছে এরা। কর্তৃপক্ষ যদি ব্যবস্থা না নেয় তাহলে আসলে আমাদের শেষ পর্যন্ত এখানকার এলাকা ছাড়তে হবে। এমত অবস্থায় নগরীর ৬০ ফিটের দীর্ঘ অব্যবস্থাপনায় পড়ে থাকা সড়কের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন ডিএনসিসি প্রশাসক। এই সময় নগরীতে নতুন করে ফুটপাত নির্মাণে নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন মোহাম্মদ এজাজ। ৪টি জায়গায় প্রবলেম আছে, সেই জায়গাগুলোর বাড়ির মালিক রাস্তার পাশে তারা আমাদেরকে ফুটপাত করতে দিচ্ছেন না, আমাদেরকে কনস্ট্রাকশন করতে দিচ্ছেন না, কোর্টের রায়ের ভয় দেখাচ্ছেন আমাদেরকে। সরকারি রাস্তার পাশে সরকারকে কাজ করতে দিবেন না, সিটি কর্পোরেশনকে কাজ করতে দিবেন না। তাদেরকে আমরা বলে দিতে চাই, তাদের প্ল্যান আমরা তলব করেছি, তাদের বাসা কমার্শিয়ালি কোন অনুমতিতে ব্যবহার করা হয়েছে সে কাগজগুলো আমরা রিভিউ করব। গত ২০ বছরের মধ্যে তারা এই কমার্শিয়াল রেটে ট্যাক্স দিয়েছেন কিনা আমরা সেটা ধরবো। কোনো ধরনের আমরা ছাড় দিব না। ঈদের আগে ৬০ ফিট রাস্তা মেরামতের পাশাপাশি নগরীর মিরপুর দিয়াবাড়ি সড়ক চলাচলের উপযোগী করা হবে বলে জানান তিনি। ফুটপাতকে ব্যবহার করে মোটরসাইকেল ধোয়ার ব্যবসা করছেন, অন্য কাজগুলো করছেন, তাদের ট্রেড লাইসেন্স প্রথমে আমরা তাদেরকে ওয়ার্নিং দিব, এবং এই ওয়ার্নিং দেওয়ার পরেও যদি তারা এই কাজগুলো করে থাকেন আমরা ট্রেড লাইসেন্স বন্ধ করে দিব। ৬০ ফিটের যে রাস্তাটি আছে এই রাস্তাটিতে আমরা
ঈদের আগেই আমরা জনগণের জন্য চলাচলের জন্য উপযুক্ত পর্যায়ে আমরা নিয়ে যেতে পারবো বলে আশা করছি। পহেলা বৈশাখের আগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডের অলিগলির রাস্তা মেরামত করা হবে বলেও জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই প্রশাসক। পহেলা বৈশাখের আগে আমাদের ঢাকার অলি গলিতে যতটুকু পরিমাণ কাটা হয়েছে, পটহোল আছে, এগুলো সবগুলো রিপেয়ার করে দেওয়া হবে। ব্যস্ততম এই সড়কের শুরুটা 4 লেনের মতো চওড়া দেখা গেলেও শুধুমাত্র দখলের করাল গ্রাসে রাজধানী 60 ফিট সড়কের মাঝামাঝি পরিণত হয়েছে অলিগলি সরু রাস্তায়। আর সেই ধারাবাহিকতায় সড়কের বুক চিরে গড়ে ওঠায় সব এক একটি স্থাপনা গিলে ফেলেছে নগরীর আস্ত ফুটপাত। এই যেন জোরজার মুল্লুক তার। আর এই মুল্লুক কে উদ্ধার করবে সেটাই এখন দেখবার বিষয়। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। চিকিৎসক সংকটে ভুগছে যশোরের বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। রোগীদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালে কর্তব্যরত মাত্র 2 জন কমিউনিটি মেডিকেল অফিসার। প্রতিদিন আসা রোগীদের উপচে পড়া ভিড়ে বিড়ম্বনার শিকার পোহাতে হচ্ছে চিকিৎসক এবং রোগী উভয়ই। প্রতিনিধি আক্তারুজ্জামানের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। 50 শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে মেডিকেল অফিসারের পদ 8টি। এদের মধ্যে 2 জন প্রেষণে, 1 জন প্রশিক্ষণে ও 1 জন মাতৃত্বকালীন ছুটিতে। শূন্য সহকারীর সার্জনের 5টি আবাসিক মেডিকেল অফিসার, ফিজিওথেরাপিস্ট, স্বাস্থ্য সহকারীর 15টি পদ। চিকিৎসক সংকটের কারণে রোগী সেবায় চরম ভোগান্তিতে দিন পার করছে হাসপাতালটি। 3টি বিভাগে প্রতিদিন 4 থেকে 500 রোগীর সেবা কার্যক্রম পরিচালিত হয়। যথাসময়ে ডাক্তারদের উপস্থিতি নিয়েও অভিযোগ অধিকাংশ সেবা প্রত্যাশী রোগীদের। 1 জন ডাক্তার রাউন্ডে থাকায় বন্ধ থাকে জরুরি বিভাগের চিকিৎসা সেবা। একই সময়ে আউটডোরে রোগী দেখেন মাত্র 1 জন চিকিৎসক। এখানে যতগুলো রোগী দাঁড়ায় রয়েছে তারা আছে ভোগান্তিতে। এখানে যে ভিতরে 1 জন ডাক্তার আছে সে কি অরিজিনাল ডাক্তার কিনা এটা আমরা জানি না। এখানে শুনছি যে একজনই মেডিসিনের ডাক্তার আছে। তো এত বড় একটা হাসপাতাল চালাতে গেলে তো ভালো অভিজ্ঞ ডাক্তার এখানে লাগবে, কিন্তু সেটার ব্যবস্থা এখানে নাই। চাইলাম ওই ভিটামিন, ক্যালসিয়াম আর এই গ্যাসের বড়ি, তা বলি নেই। আমরা এখন বর্তমানে 2 জন চিকিৎসক সমস্ত হসপিটালে চিকিৎসা দিচ্ছি। এখানে বহি বিভাগ আছে, অন্তঃবিভাগ আছে, জরুরি বিভাগ আছে। আসলে এই 3টা বিভাগ একই সাথে চালু রাখতে হলে আমাদের কমপক্ষে একই সাথে 7 জন ডাক্তার প্রয়োজন। আমাদের লোকবল শর্ট, ডাক্তার শর্ট। এখানে ডাক্তার সংখ্যা যদি বাড়ানো যায় তাহলে ভালো হয়। সত্যি কথা বলতে কি আমাদের এখানে ডাক্তারের খুবই সংকট। মেডিকেল অফিসার নাই বললেই চলে। অত হসপিটালে মাত্র 3 জন মেডিকেল অফিসার, 5 জন ছিল, 2 জন আপনার ফাউন্ডেশন ট্রেনিংয়ে চলে গেছেন। হাসপাতালে রোগী সেবা সহ চিকিৎসক সংকটের এমন দৈন্যদশার বিষয়ে জানতে চাইলে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার অরূপজ্যোতি ঘোষ বলেন, সংকটের বিষয়টি ঊর্ধ্বতন মহলকে জানানো হয়েছে। শীঘ্রই সমাধান পাওয়ার প্রত্যাশা করছেন তিনি। এই চিকিৎসক সংকট এবং রোগী সেবা ব্যাহত হওয়ার যে বিষয়টি সেটি আমরা ওয়াকিবহাল আছি এবং এই বিষয়ে আমরা ঊর্ধ্বতন মহলকে ওয়াকিবহাল করেছি। তারা যথেষ্ট যত্ন এবং গুরুত্বের সাথে বিষয়গুলো দেখছেন। আমরা লিখিতভাবে জানিয়েছি আমাদের এখানে কতজন ডাক্তার এখন পোস্টেড আছেন এবং কতজন ডাক্তার এবং কাজ চলমান রয়েছে ডাক্তারকে দিয়ে। চিকিৎসক সংকট হওয়ার কারণে আমাদের চিকিৎসা সেবা কিছুটা ব্যাহত হলেও আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আমাদের রোগী সেবা ব্যাহত না হয়। তবুও আমরা আশাবাদী এবং ঊর্ধ্বতন মহল আমাদের আশ্বাস দিয়েছেন এই মর্মে যে এই সংকট আশু নিরাময় হবে ইনশাআল্লাহ। হাসপাতালের চিকিৎসক সংকট সমাধান করে দ্রুত স্বাস্থ্যসেবা পরিস্থিতি স্বাভাবিক করা হবে এমনটাই প্রত্যাশা উপজেলাবাসীর। ইলিয়াস কমল, মাই টিভি। বরিশালের গৌরনদী ও আগহিলঝাড়ায় জমে উঠেছে ঈদবাজার। শিশু, নারী, পুরুষের পদচারণায় সরগরম হয়ে উঠেছে বিপণী বিতানগুলো। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে কেনাবেচা। ঈদ যতই ঘনিয়ে আসছে বাজারে ক্রেতাদের ভিড়ও তত বাড়ছে। এছাড়া পোশাক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন দর্জিপাড়ার কারিগররা। প্রতিনিধি মোহাম্মদ গিয়াসউদ্দিন মিয়ার রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। বরিশালের গৌরনদী ও আগলঝাড়া উপজেলার শপিং মল সহ বিভিন্ন মার্কেটগুলোয় ঈদ যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে ক্রেতাদের ভিড়। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে বেচাকেনা। ঈদ বাজারে চলতি বছর বিদেশি পোশাকের চেয়ে দেশি পোশাকের চাহিদা অনেক বেশি। মধ্য রমজানের পর থেকে বিভিন্ন বিপণী বিতান, কাপড়ের দোকান, এমনকি ফুটপাতের দোকানগুলোতেও ভিড় বাড়ছে। ক্রেতারা পছন্দ মতো পোশাক কিনতে এক দোকান থেকে অন্য দোকানে ছুটছেন। দাম যা আছে মোটামুটি ঠিক আছে, আমাদের জন্য বেশি দাম নেয় না, মোটামুটি এখন দাম ঠিক আছে। পায়জামা, ড্রেস, জুতা, জামা কাপড় কেনা শেষ, এখন আমি জুতা কিনবো। আমি ঈদের 3 পিস কিনছি আর আমার ভাই বোনদের জন্য আর কেনাকাটা করতেছি। আত্মীয় স্বজনের জন্য এই পোশাক আদি কিনছি, যে দাম মোটামুটি ভালোই হয়েছে। আমরা
কম দামে কিনতে পারছি। ফ্যাশন কিংবা পোশাকে সবসময় উৎসবের রং খোঁজেন ক্রেতারা, তাই ডিজাইনে ভিন্নতা আনতে সাধ্যের কমতি নেই ছোট বড় শপিং মলগুলোতে। চলতেছে এখন বর্তমানে পাকিস্তানি 3 পিস, আফগানি 3 পিস, তারপরে রাশিয়ান কাট। ডলারের দাম এবং ক্যারিং কস্ট বেশির জন্য পাকিস্তানি এবং ইন্ডিয়ান ড্রেসের দাম তুলনামূলক একটু বেশি পড়ছে। বেচা কিনা আগের থেকে ভালো হইতেছে, তবে লাস্টের দিকে খুব চাপ হবে আশা করি। বিভিন্ন টেইলার্সের দোকানে ইতোমধ্যে অর্ডার নেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। কারিগররা রাত জেগে কাজ করছেন। গত বছরের চেয়ে এবছর ঈদ বাজার জমজমাট হওয়ায় পোশাক তৈরিও হচ্ছে বেশি। রমজানের শুরুতে কাজ কম ছিল, কিন্তু এখন রমজান 15 রোজা হওয়ার পর কাজের চাপ খুবই বেশি। দিন রাত যেভাবে কষ্ট করে কাজ করি সেইভাবে মজুরি। ঈদ সামনে রেখে শহরের বিভিন্ন বিপণী বিতান, দোকান ও গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ টহল দিচ্ছে। জনগণের জালমাল রক্ষায় সতর্ক অবস্থানে রয়েছে তারা। গণিত থানা পুলিশ পোশাক এবং সাদা পোশাকে বিভিন্ন মার্কেটে নিরাপত্তা ডিউটি পালন করে যাচ্ছেন, যাতে স্থানীয় জনগণ নির্বিঘ্নে কেনাকাটা করে বাড়ি ফিরতে পারে। তাদের নিরাপত্তার জন্য আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এবার আমাদের কৃষি। মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় এবছর ভোলায় তরমুজের বাম্পার ফলন হয়েছে। বিস্তীর্ণ মাঠ জুড়ে শুধু তরমুজের সমারোহ। যেদিকেই চোখ যায় সেদিকেই শুধু তরমুজ। রোগ ও পোকামাকড়ের আক্রমণ না থাকায় হয়নি ফলনের কোনো বিপর্যয়। এতে হাসি ফুটেছে কৃষকের মুখে। প্রতিনিধি আরিফ হোসেন লিটনের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। ভোলার কৃষকের বিস্তীর্ণ ফসলের ক্ষেতে এখন তরমুজের সমারোহ। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলনও হয়েছে ভালো। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কেউ ক্ষেতে পরিচর্যা আর কেউ বা ক্ষেতে তরমুজ তোলা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। রোগ ও পোকামাকড় আক্রমণ না থাকায় বিগত যে কোনো সময়ের চেয়ে এবার তরমুজের ফলনে কোনো বিপর্যয় হয়নি। ভালো ফলন পেয়েছেন চাষিরা, তাই সন্তুষ্ট তারা। তরমুজ ভালো হয়েছে আর ফলনও ভালো হয়েছে। বছর বৃষ্টি বাদল হয় নাই, আল্লাহর রহমতে ঝড় তুফান হয় না, ভালোই ব্যবসা হয়েছে, ফল ভালো হয়েছে। 2 মাস 2.5 মাস হইতেই তরমুজ খেতে কাজ করি আমরা। এই বৃষ্টি বাদল নাই কারণে কি তরমুজ খেত ফসল ভালো হয়েছে। কাঙ্ক্ষিত পরিমাণ ফলন পেয়ে উৎপাদন খরচ পুষিয়ে ঘুরে দাঁড়াতে পারবেন বলে মনে করছেন তরমুজ চাষিরা। ফসল যেরকমের ভালো হয়েছে প্রতি বছরের মতো এবছর তেমন দামটা পাইতেছি না। বেচা কিনা করছে আর কিছু আছে, আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ আমাকে ব্যবসা হবে। কৃষি বিভাগ জানায় স্থানীয় চাহিদা মিটিয়ে ভোলার তরমুজ চলে যায় দেশের বিভিন্ন জেলায়। আগামীতে তরমুজ আবাদ আরো বাড়বে বলে মনে করছেন কৃষি বিভাগ। আমাদের 30 থেকে 40% জমির তরমুজ হারভেস্ট হয়েছে। এ থেকে আমরা গড়ে 53 মেট্রিক টন হারে আমরা ফলন পেয়েছি। আমরা আশা করছি আমাদের চলমান লক্ষ্যমাত্রার উৎপাদনের যে লক্ষ্যমাত্রা, এই উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। চলমান মৌসুমে কৃষকরা ভালো দাম পাচ্ছে। এবছর জেলার 7 উপজেলায় 13,610 হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবারে গ্রাম বাংলার খবর। ঢাকার ধামরায়ে ছিনতাই করার সময় সাগর নামের এক ছিনতাইকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। এ সময় আরেকজন ছিনতাইকারী পালিয়ে যায়। মঙ্গলবার ঢাকা আরিচা মহাসড়কের ধামরায়ে কসমস বাস স্ট্যান্ডে এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, ঢাকা থেকে সিমেন্ট বহনকারী একটি ট্রাক মানিকগঞ্জের দিকে যাচ্ছিল। ট্রাকটি ধামরায়ের কসমস এলাকায় পৌঁছালে হঠাৎ করে 2 যুবক এসে ড্রাইভারের মাথায় আঘাত করে এলোপাতাড়ি মারধর করতে থাকে। পরে স্থানীয়রা ছিনতাইকারীদের আটকের চেষ্টা করলে একজন পালিয়ে গেলেও সাগর নামে একজনকে আটক করতে সক্ষম হয় স্থানীয়রা। সিরাজগঞ্জে চৌহালি উপজেলার এনায়েতপুরে ইফতার আয়োজন নিয়ে 2 পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত স্থানীয় ছাত্রদলের সাবেক এক নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বুধবার রাত 8টার দিকে ঢাকায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে চৌহালি উপজেলার এনায়েতপুর সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান জানিয়েছেন। এদিকে কবিরের মৃত্যুর খবর জানার পর বুধবার রাত 8:30টার দিকে চৌহালির এনায়েতপুরে বিএনপির একাংশের কয়েক শত নেতাকর্মী বিক্ষোভ করে। ভোকেশনাল ও পলিটেকনিক থেকে পাশ করা প্রকৌশলীদের একই গ্রেডে অন্তর্ভুক্তি হাইকোর্টের নির্দেশনা প্রত্যাহারের দাবিতে যশোরে বিক্ষোভ হয়েছে। বুধবার যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শহরের
শেখহাটি হাইকোর্ট মোড়ে অবস্থান নিয়ে এই বিক্ষোভ প্রদর্শন করে। ঘণ্টাব্যাপী বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা জানান, তারা 4 বছর ডিপ্লোমা করার পর চাকরিতে 10ম গ্রেড পান, অথচ ভোকেশনাল থেকে এসএসসি ও এইচএসসি পাশ করে এসে তারা 10ম গ্রেডে চাকরি পাবে। এটা যৌক্তিক নয়। যশোরে ৫ম শ্রেণী পড়ুয়া কিশোরের বিরুদ্ধে 4 বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ নিয়ে তুল কালাম ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে অভিযুক্ত শিশুকে হেফাজতে নেয় কোতোয়ালি থানা পুলিশ। এ সময় অভিযুক্তকে কয়েক দফায় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বিক্ষুব্ধ একদল শিক্ষার্থী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে থানার এক কনস্টেবল হামলার শিকার হন। এ ঘটনায় অভিযুক্ত শিশুকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেছেন কন্যা শিশুর পিতা। কোতোয়ালি থানার পরিদর্শক কাজী বাবুল হোসেন জানান, 4 বছরের কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। তার বয়স নির্ধারণে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সন্ধ্যায় আসামিকে আদালতে সোপর্দ করা হয়। দিনাজপুরের পার্বতীপুর চণ্ডীপুর ইউনিয়নের বাবুপাড়া গ্রামে বাক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় সনদ চন্দ্র নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, শুক্রবার দুপুরে বাড়ি ফাঁকা পেয়ে ওই কিশোরীকে ধর্ষণের পর পালিয়ে যায় সনদ। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় মামলা দায়ের করেন। গা ঢাকা দেয় অভিযুক্ত। বুধবার অভিযান চালিয়ে পার্শ্ববর্তী জেলার নবাবগঞ্জ থেকে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মডেল থানার ওসি আব্দুস সালাম। রংপুরের পীরগাছায় 2024-25 অর্থ বছরে খরিফ 1 মৌসুম উফশি আউশ কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুকিদ বিন লিয়াকতের সঞ্চালনায় উপজেলা পরিষদ পুরাতন হলরুমে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন। উপজেলার বিভিন্ন এলাকায় মোট 2100 কৃষকের মাঝে 5 কেজি বীজ, 20 কেজি রাসায়নিক সার দেওয়া হবে। অন্যদিকে উপজাতিদের মাঝে নগদ অর্থ প্রদান সহ পীরগাছা সদর ইউনিয়ন পরিষদে 22 জন অসহায় দুস্থ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঈনুদ্দিন। জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ রহিমা আলাউদ্দিন মুন্নির সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র জেলা জজ মীর মোহাম্মদ এমতাজুল হক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন জাহান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ওবায়দুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ মাহমুদুল হাসান সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ। বরিশালের মুলাদিতে পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেন মুলাদি পৌরসভা যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম শাওন হাওলাদার। বুধবার মুলাদি সিনেমা হলের সামনে ইফতার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুলাদি উপজেলা বিএনপি সদস্য সচিব কাজী কামাল হোসেন, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মনিরুজ্জামান, মশিউর রহমান মাসুদ, পৌরসভা বিএনপি সদস্য সচিব মিজানুর রহমান হাওলাদার, সদস্য সচিব মিজানুর রহমান হাওলাদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান সাবু হাওলাদার, উপজেলা যুবদল সদস্য সচিব আরিফুর রহমান টিটু সহ আরও অনেকে। যশোরের সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নে জামায়াতে ইসলামের নেতা কর্মীদের নিয়ে মাহে রমজানের গুরুত্ব আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামী বসুন্দিয়া ইউনিয়ন শাখার আয়োজনে এই ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বসুন্দিয়া ইউনিয়নের আমির মাওলানা রফিকুল ইসলাম খান। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলার সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, যশোর জেলা প্রচার সম্পাদক অধ্যাপক শাহাবুদ্দিন, সদর উপজেলা থানার আমির অধ্যাপক আশরাফ আলী সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। শ্রীপুর ও গাজীপুর সদর উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী শ্রীপুর উপজেলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাংবাদিক আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতের
গাজীপুর জেলা শাখার আমির ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খান, সাংবাদিক নেতা আব্দুস সালাম, মাহফুজুল হক হান্নান, ফরিদুল ইসলাম খান সহ বিশিষ্টজনেরা। নড়াইল প্রেস ক্লাবের ইফতার মাহফিল ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইফতার মাহফিলের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও নড়াইল প্রেস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক শারমিন আক্তার জাহান। সভাপতিত্ব করেন নড়াইল প্রেস ক্লাবের আহ্বায়ক ও নড়াইল জজ কোর্টের পিপি অ্যাডভোকেট এস.এম. আব্দুল হক। পরিচালনা করেন প্রেস ক্লাবের সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবলু। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আহসান মাহমুদ রাসেল সহ প্রেস ক্লাবের সদস্যবৃন্দরা। কোনো চাঁদাবাজ ও দখলবাজ বিএনপির কর্মী কিংবা সদস্য হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি একথা বলেন। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি একথা বলেন। নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি অধ্যাপক ইমতিয়াজ বকুল, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ডক্টর ইকবাল হোসেন ভুইয়া, পৌরসভা যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন সহ উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বরিশাল মহানগর বিএনপির আয়োজনে নগরীর একাধিক ওয়ার্ড বিএনপির সমন্বয়ে নগরীর লোহার পোল ঈদগাহ ময়দানে ইফতার পার্টি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। মহানগর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক হালিম মৃধা, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, নওশেদ নান্টু সহ ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ও বিভিন্ন নেতাকর্মীরা। কুষ্টিয়ার কুমারখালীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার জগন্নাথপুর ইউনিয়নের বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে মহেন্দ্রপুর বিদ্যালয় মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সভায় জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান ও থানা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক রুনা রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদি।